সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ভোটের পথে দেশ উৎসব মুখর করতে সবার সহযোগিতা কামনা। জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি। সাড়ে 11 ঘন্টা পর ভোট উৎসবে মাতবে দেশ। সরঞ্জাম গেছে কেন্দ্রে কেন্দ্রে, কঠোর নিরাপত্তা বলয়। ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির ৭৪ লাখ টাকা সহ আটক। কুমিল্লায় আটক আরেক নেতা। সিরাজগঞ্জে জনতার ধাওয়া। দেখছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসির নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস ভোটের উৎসব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। আপনাদের সাথে আছি আমি মজুমদার জুয়েল, আর আমার সঙ্গে আছেন আমি তাসনুভা তন্নি এবং আমি সালিহা পারভিন সাথী। কালকে ভোট হচ্ছে এবং এই উৎসবের আমন্ত্রণ জানাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এখনো জানি না কতটুকু উৎসব মুখর হবে, কি হবে না হবে, তবে সবারই আশা কালকে অবশ্যই উৎসব মুখর একটি ভোট নিশ্চয়ই হতে যাচ্ছে। কি মনে করেন? নিশ্চয়ই, কারণ এতদিন কিন্তু মানুষ একটু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল যে আদৌ নির্বাচন হবে কিনা। অবশেষে কিন্তু আমরা সেই মাহেন্দ্রক্ষণ পাচ্ছি এবং আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। আর হ্যাঁ, যেটা হচ্ছে সিইসি একটা আশার কথা বলেছেন, যে উনি বলেছেন যে আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হবে, এবং তিনি একই সাথে রাজনৈতিক দল, প্রার্থী এবং সেই সাথে ভোটারদের অনুরোধ করেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে। আপনি নিশ্চয়ই ছিলেন তাসনুভা তন্নি ওই সময় যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। জুয়েল, আপনি নিশ্চয়ই দেখেছেন সিইসি আজকে বলেছেন যে কোনো অনভিপ্রেত ঘটনায় আসলে তিনি সকল রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন, যেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য যথেষ্ট জরুরি বলে হয়তো আমরা মনে করছি। একটা দীর্ঘ সময় পর আসলে আমরা এরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছি। প্রায় 3টা নির্বাচন আসলে নিয়ে নানান রকমের কিন্তু অভিযোগ ছিল। এবারে নির্বাচন আসলে আমরা সেই অভিযোগ থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব আনতে পারবো কিনা, গণতান্ত্রিক ধারায় ফিরতে পারবো কিনা, সেই সবকিছু প্রশ্ন আমরা বরং দেখেই আসি তিনি কি বললেন। জি, আমরা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন আমাদের সিইসি, সেই বক্তব্যটা শুনবো এখন। প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। আগামীকাল ভোট হতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম, কিন্তু তাসনুভা তন্নি একটা ওই যে সব যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঠিকমতো গেল কিনা, তারা সবকিছু প্রস্তুতি কতটুকু নিল, কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন বিগত নির্বাচনটা কথা বাদে দিলাম, 2018 সালের নির্বাচনে রাতের বেলা ভোট হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে আগামীকাল কি হবে সেটি নিয়ে একটা প্রস্তুতির ব্যাপার তো আছেই। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি পরিমাণ প্রস্তুতি নিয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হচ্ছে এবারের নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা এবারে নির্বাচনে আরেকটি বিষয় কিন্তু দেখেছি, দীর্ঘ প্রচারণা চলেছে 20 দিন ধরে। সেই 20 দিনের প্রচারণায় কিন্তু প্রচারণার যে ধরন ছিল সেখানে একটা পাল্টাপাল্টি অভিযোগের এক ধরনের নতুন অভিজ্ঞতা আমাদের হয়েছে। সেটিও আসলে একটা নতুনত্ব এনেছে কিনা, এবং কালকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচন পর্যন্ত কতগুলো অভিযোগ আসলে আমরা পাবো সেটিও আসলে নতুন করে এখন ভাবনার বিষয়। ভোটাররা আসলে কি ভাবছেন, কার অভিযোগ সত্যি হতে যাচ্ছে, কার অভিযোগ মিথ্যা হতে যাচ্ছে। সেই জায়গাটায় যারা গেলেন, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে প্রস্তুতি কেমন, সেটি এইবারে আমরা কিন্তু দেখেছি প্রায় 9,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত, 9 লক্ষের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছেন ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। এবং একটি বিষয় যে পুলিশ এখন কিন্তু একটি বিতর্কিত বিষয় হয়ে গেছে 5 অগস্টের পরবর্তী সময়। কিন্তু আমরা এই পুলিশের বিষয়টা, পুলিশের ভিতরে যে তর্ক বিতর্ক এবং তাদের প্রস্তুতি, এটা পরেই শুনি, বরং কালকের প্রস্তুতিটা কিরকম? কালকের আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আমরা গতকালকে সারা রাতে আমরা নিউজে ছিলাম এবং আমরা কিন্তু কিছুক্ষণ পর লাইভে যুক্ত হচ্ছি। আমাদের প্রতিবেদন আছে আমাদের হাতে, হ্যাঁ আমরা একটু দেখে নেই কতটা প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের রঙে এখন রঙিন দেশ, রাতটুকু কেবল অপেক্ষা। সকাল থেকে শুরু হবে সারা দেশে ভোট গ্রহণ। রাজধানী সহ সারা দেশে সেই আয়োজন চলছে জোরে সোরে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে পেপার বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম।
ঢাকা মহানগরের 13টি আসনে 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি রাখার কথা জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের ভোটের সরঞ্জামাদি পাঠানো শুরু হয় সকাল থেকেই। জেলা স্টেডিয়ামে মজুতের পর আসনগুলোতে পাঠানো হয়। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন প্রায় 43,000 কর্মকর্তা কর্মচারী। কিছু কিছু কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে, কিছু কেন্দ্রে নৌপথে এবং ম্যাক্সিমাম কেন্দ্রে সড়ক পথে। তো এখানে যদিও কেন্দ্রের সরঞ্জামাদি পৌঁছাটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, সকল বাহিনী, সকল সংস্থা আমরা একত্রিতভাবে কাজ করছি, আমরা সমন্বিতভাবে কাজ করছি। আইন শৃঙ্খলা বাহিনী হতে শুরু করে আনসার বাহিনী হতে শুরু করে যারাই এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে বা প্রিজাইডিং অফিসারের সাথে বাকি সবাই একসাথেই কেন্দ্রে চলে যাবে। সিলেটের 6টি সংসদীয় আসনের 1016টি ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিবি সদস্যরা। রংপুরের প্রতিটি কেন্দ্রেই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। জেলার 6টি সংসদীয় আসনে 873 কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে জোরদার করা হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। খুলনার 840টি ভোট কেন্দ্রের মধ্যে 578টি ঝুঁকিপূর্ণ, ফলে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট প্রয়োগের মধ্য দিয়ে 38 প্রার্থীর মধ্যে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। অনেকদিন পর ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন, তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আমরা দেখতে পেয়েছি এবং গণভোটে ওনারা আগ্রহী। অন্যান্য যেই প্রস্তুতিগুলো আছে, কন্টিনিউয়াসলি আমরা সম্মানিত প্রার্থীদের সাথে কথা বলেছি। বরিশাল বিভাগের 6 জেলার 21টি সংসদীয় আসনের 2838টি কেন্দ্রে সকাল থেকে শুরু হয় ভোটের সরঞ্জাম বিতরণ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এছাড়া ময়মনসিংহ, নাটোর সহ সারা দেশেই দিনভর একই দৃশ্য। বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। মজুমদার জুয়েল, আমরা কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ বাহিনীর কথা বলছিলাম এবং পুলিশ বাহিনী কিন্তু এবার বলেছে এবার নির্বাচনে তারা আর কোনো বিতর্কে জড়াতে চায় না এবং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে তারা এবারে নির্বাচন পরিচালনা করতে চায় এবং সেই পরিচালনাটা আমরা দেখার অপেক্ষা রইলাম। কারণ এর আগেও তাসনুবাতুন্নি খেয়াল করে থাকবেন যে প্রত্যেকটা ইলেকশনে, বিশেষ করে বিগত 3টি নির্বাচনে পুলিশকে নিয়ে নানা ধরনের অভিযোগ আছে। সেটাই এবারে দেখবার বিষয় 2026-এর এই নির্বাচনে আসলে পুলিশ বাহিনী কতটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে, সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও জুলাই অভ্যুত্থান পরবর্তী 26-এর নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোট নিয়েও উচ্ছ্বাস জনসাধারণের। এত কিছুর মধ্যে নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব, বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বেশি বিতর্ক পুলিশ বাহিনীকে নিয়ে। গত 15 বছরে ফ্যাসিবাদী আচরণ বাহিনীর অনেক সদস্যর মধ্যে এখনও আছে বলে স্বীকার করেন পুলিশ মহাপরিদর্শক। জানান বিগত সময়ে নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং মদভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে এবং এর জন্যই এসব আনফর্চুনেট ইনসিডেন্টগুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। তবে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার মধ্যেও ঘটেছে সহিংসতার ঘটনা, তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের। তথ্য বলছে গত 11 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সহিংসতার ঘটনা 317টি, নিহত 5 জন, আহত 603 জন। নির্বাচনকে সামনে রেখে সতর্ক অবস্থানে থাকলেও থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে রয়েছে শঙ্কা। জামিনে রয়েছে অনেক সন্ত্রাসী ও শুটার। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। সবকিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ নিরাপত্তায় প্রস্তুত পুলিশ সদর দপ্তর। তথ্য বলছে নির্বাচনে মোতায়েন থাকবে বাহিনীর 1,87,603 জন পুলিশ সদস্য, থাকবে 3 স্তরের নিরাপত্তা বলয়। নির্বাচনে নিরাপত্তায় যুক্ত আছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী সহ 9 লাখ সদস্য। সবচেয়ে বেশি আনসার সদস্য থাকবে, যার সংখ্যা 6 লাখেরও বেশি।
এদিকে নির্বাচনের একদিন আগ থেকেই শুরু হয়েছে টহল কার্যক্রম। শহর থেকে নগর সব জনপদে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি কার্যক্রম। মাঠে সক্রিয় যৌথ বাহিনীও টহল কার্যক্রমের পাশাপাশি নজরদারি চালাচ্ছেন তারা। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ স্থানে টহলের পাশাপাশি সতর্ক অবস্থান রয়েছে তাদের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন সব স্টেক হোল্ডারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তারা অপরাধী চক্র, তারা কিন্তু তাদের হাতে কিন্তু অস্ত্র যাচ্ছে। এই যে অস্ত্র যাওয়ার কারণে, ফায়ার আর্মসগুলো তারা সহজে পাওয়ার কারণে এই জিনিসটা কিন্তু আরো অনেক বেশি বাড়তেছে। এখনই উপযুক্ত সময়, কারণ সামনে ইলেকশন, এটা একদম কঠোর হস্তে দমন করা। যার যে কাজটা করা দরকার সেই কাজটা দ্রুত বাস্তবায়ন করতে হবে, আদারওয়াইজ এটা আরো প্রচুর পরিমাণ বাড়বে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে এবারে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদেরকে নিরাপত্তার বিষয়টিতে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের নির্বাচনে প্রায় 9 লাখেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে, এবং যেটি আসলে আমরা প্যাকেজে দেখছিলাম জুয়েল, এবারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে, এবং যেটি আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বা আইন বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন যে শুধু আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নয়, সবার প্রচেষ্টা প্রয়োজন আছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। প্রস্তুতির কথা যেহেতু বলছিলাম, আমাদের সহকর্মীরা আছেন মাঠে, তাদের কাছ থেকে একটু জেনে নিই। আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে সহকর্মীদের মধ্যে আঞ্জাম খালেক আছেন আমাদের সঙ্গে। আঞ্জাম খালেক, আপনি যেখানে আছেন সেখানকার প্রস্তুতির খবর জানাবেন। অবশ্যই রাতের বেলাটা খুব ক্রুশিয়াল আজকে। আপনার কি মনে হয় সব প্রস্তুতি সম্পন্ন কিনা? জি জুয়েল, আপনি যেমনটি বলছিলেন, আমি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছি। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে যে সব নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং সব প্রিজাইডিং অফিসার সহ যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই সরঞ্জামগুলো দেখছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা দেখেছি এবং জানতে পেরেছি। আমি একটু দেখাতে চাই, আমার পিছনে কিন্তু ইতিমধ্যেই সেই কেন্দ্রগুলোর যে বুথগুলো রয়েছে সেই বুথে বুথে কিন্তু সব অফিসাররা রয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সামনে এবং বুথের ভেতরে অবস্থান নিচ্ছেন, এবং তারা প্রস্তুতি নিচ্ছেন আগামীকালের যেই ভোট গ্রহণ সেটি যেন সুষ্ঠু সুন্দরভাবে তারা করতে পারে। সে কারণে কিন্তু ইতিমধ্যে ব্যাপক তাদের প্রস্তুতি দেখতে পেরেছি আমরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ভোটকে সামনে রেখে কিন্তু ঢাকা মহানগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। সাধারণ নিরাপত্তার পাশাপাশি কিন্তু ডিএমপির সোয়াট টিম এবং K9 ইউনিটের মতো একটি পুলিশের বিশেষায়িত দলও রাখা হয়েছে প্রস্তুত, এবং এই পুরো ঢাকা শহরে কিন্তু এই নির্বাচন সুষ্ঠু করতে প্রায় 26,515 জন সদস্য বিভিন্নভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া কিন্তু বোম্ব ডিসপোজাল ইউনিট, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিমও থাকছে। আমার এই যে কেন্দ্র, এই কেন্দ্রটিকে কিন্তু গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, এটিকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এই কেন্দ্রেই কিন্তু আগামীকাল ভোট দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া এই এলাকায় কিন্তু এই এলাকার বিভিন্ন বড় বড় নেতারাও কিন্তু এই কেন্দ্রে ভোট দিবেন বলে আমরা জানতে পেরেছি। এ কারণে কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা থাকবেন অবশ্যই, আপনারা আমরা সবাই মিলেই আসলে পাহারা দেওয়ার একটা ব্যাপার আছে যে আগামীকাল ভোটটা যেন সুষ্ঠু হয়, রাতের বেলা যেন কোনো রকম ইঞ্জিনিয়ারিংয়ে যে অভিযোগগুলো আসছে সেগুলো যেন না হয়, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আমরা অবশ্যই টাইম টু টাইম আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। আমাদের আরও সহকর্মীরা আছেন, সহকর্মীদের মধ্যে আমরা এই মুহূর্তে পাচ্ছি পার্থ রয় যেখানে আছেন সেখানকার সবশেষ খবর যাবেন। আমি আসলে অন্ধকারের কারণে লোকেশনটা বুঝতে পারছি না।
জুয়েল, আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী বাস স্ট্যান্ডে ঠিক সামনে। এই জায়গাটি সহ আমি বিকালের পর থেকেই রাজধানীর যে ভোট কেন্দ্রগুলো রয়েছে প্রায় বেশ কয়েকটিতে কিন্তু ঘুরে দেখেছি আমরা। প্রতিটি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে বেষ্টনী বা যে শৃঙ্খলার চাদর সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং বর্তমানে যে মহাখালী বাস স্ট্যান্ডে অবস্থান করছি, এই মহাখালী বাস স্ট্যান্ড একটি অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা। তবে নির্বাচন কেন্দ্র করে যে 4 দিনের একটি ছুটি রাজধানীবাসী উপভোগ করছে, মূলত সেই ছুটির পরিপ্রেক্ষিতে রাস্তাঘাটে যানবাহন চলাচলের চাপ অনেকটাই কম এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আসলে দৃশ্যমান। এদিকে আপনার 7 রাস্তা, আমতলী বাস স্ট্যান্ড সহ যে সড়কগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। বিশেষ করে যৌথ বাহিনীর যে চেকপোস্ট সেটি কিন্তু আসলে একেবারেই দৃশ্যমান। কিছু সময় পর পর আমরা লক্ষ্য করতে পারছি এই সড়কটি দিয়েই সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, আনসার তাদের যে টহল অর্থাৎ মোবাইল টিম এবং যে টহল চেকপোস্টের যে গাড়িগুলো সেগুলো কিন্তু যাতায়াত করছেন। এবং ভোট কেন্দ্র, বিশেষ করে ভোট কেন্দ্রের চারিপাশে কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। এবং সন্ধ্যার পর থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে মহাসড়কগুলো, রাজধানীর মহাসড়কে কিন্তু যানজট এবং গাড়ির চাপ অনেকটাই স্বাভাবিক এবং বিগত দিনগুলোর থেকে কম। বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, ইতিমধ্যে সবাই বলছেন যে বহু বছর পর তাদের যে মৌলিক অধিকার প্রয়োগ অর্থাৎ ভোট প্রদানের যে সুযোগ সেটি পাবেন। আর মাত্র 11 ঘন্টার কিছু বেশি সময় বাকি, তারপরেই সকলেই ভোট প্রদান করতে পারবেন এবং সবার পছন্দের যে জনপ্রতিনিধি তাদেরকে তারা নির্বাচিত করবেন এবং তাদের মাধ্যমেই জনগণের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষার যেই বিষয়টি সেটি মূলত প্রতিফলন ঘটবে এমনটি কিন্তু আশা করছেন। এবং এই সার্বিক বিষয় মোটামুটি আমরা বুঝতে পারলাম, মানে আপনার সময় ধরে বলে যদি 11 ঘন্টা 12 মিনিট কিছু সেকেন্ড বাকি আছে পরবর্তী ভোটের। এবং আপনি যেখানটা ছিলেন আমরা আশা করেছিলাম যে সেখানে এখনো মানুষ বাড়ির পথে হয়তো যাবেন, কিন্তু একদমই ফাঁকা। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু ঢাকার বাইরে যাই আমরা, বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মালেক মিঠুর কাছ থেকে একটু জানার চেষ্টা করি সেখানকার খবর কি। মিঠু, একটু জানাবেন বরগুনা যে কেন্দ্রে আছেন সেখানকার প্রস্তুতি, নিরাপত্তা বাহিনী আপনার পেছনে দেখতে পাচ্ছি, কোনো রকম শঙ্কা কি আপনি করছেন বা আপনারা কেউ করছেন কিনা? জুয়েল, আপনাকে ধন্যবাদ। আর কয়েক ঘন্টা পরে কিন্তু সেই 13 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে প্রচারণার পর থেকে যে সকল প্রার্থী তাদের প্রচারণা চালিয়েছেন এবং সেই থেকে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু লক্ষণীয় দেখা গেছে। এবার বিশেষ করে আমাদের এই এলাকায়, উপকূলীয় এলাকায় আসলে নৌবাহিনীর টহল ছিল আসলে চোখে দেখার মতো। এবং সর্বোপরি এর সাথে বিজিবি এবং র্যাব, পুলিশের একটি সমন্বয় এবং আনসার বাহিনীর সমন্বয় কিন্তু এই টোটাল যে আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারা কিন্তু একদম যে নিরাপত্তার চাদর এসে রেখেছেন এই বরগুনার 2টি আসনে আসলে এবছর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এই মুহূর্তে রয়েছে আসলে পাথরঘাটা উপজেলার কে মাধ্যমিক বিদ্যালয় একটি কেন্দ্রে রয়েছে। সেই কেন্দ্রটিতে কিন্তু প্রতিটা কেন্দ্রে আসলে যেটা 312টি কেন্দ্রে এবছর 2টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই 2টি আসনে প্রতিটা কেন্দ্রে কিন্তু 4 জন পুলিশ এবং 6 জন যে আনসার এবং ব্যাটালিয়নের সদস্য রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু নৌবাহিনী, বিজিবি এবং কোস্টগার্ড, র্যাব এবং সহ যে বিশেষ আরো যারা বাহিনী রয়েছেন তারাও কিন্তু টোটাল রয়েছে। এবং প্রতিটা কেন্দ্রিক জায়গায় এবং রাস্তার মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট রয়েছে, বিশেষ করে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারপরও কিন্তু সব থেকে উত্তাপ ছড়াচ্ছে বরগুনা 1 আসনে শান্তিপ্রিয় থাকলে কিন্তু বরগুনা 2 আসনে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে। এবং আমি যেখানে জায়গাটাই সব থেকে কিছুটা হলো ঝুঁকিপূর্ণতা ঘোষণা করেছে এরই মধ্যে আসলে নির্বাচন কমিশন থেকে এবং রিটার্নিং কর্মকর্তা থেকে সকল পরে। তারপরও কিন্তু এই জায়গাটাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে, বিশেষ করে এই উপজেলায় থেকে কেন্দ্র করে। প্রশাসনের কথা আপনি বললেন মালেক মিঠু, অবশ্যই নিরাপত্তা বাহিনীর কথা আমরা বলবো, আমরা অবশ্যই জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে নিয়ে আপনার কথা সূত্র ধরে বলি এবং আমাদের কাউন্টডাউন যাচ্ছে 11 ঘন্টা 10 মিনিট 39 সেকেন্ড 38 সেকেন্ড
সেকেন্ড, 37 সেকেন্ড, আর কিছুক্ষণ, খুব বেশি সময় নেই। ভোর হলে মানে সকাল 7:30 থেকে এই ভোট গ্রহণ শুরু হবে। সালেহা সাথী যে কথাটি বলছিলেন নিরাপত্তা বাহিনীর বিষয়টা, 9 লাখের উপরে নিরাপত্তা বাহিনীর সদস্য আগামীকাল নিয়োজিত এবং থাকবে। এর মধ্যে যদি আমি আরেকটু স্পেসিফিকভাবে বলতে চাই, এর মধ্যে সেনাবাহিনী আছে 1,03,000 এবং বিমান বাহিনী আছে 3,500 এবং দেশের উপকূলের 5টি জেলার 17টি আসনে নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন থাকবে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। আমরা সেই অপেক্ষায় আছি। আসলে এই দীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি, সেই নির্বাচন ঠিক কতখানি সুষ্ঠু হতে যাচ্ছে সে বিষয়ে প্রতিবেদনটি দেখে আসতে চাই। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে 5 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হবে। কেন্দ্রের ফুটেজ সংগ্রহের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে থাকবে ড্রোন ও বডি ওন ক্যামেরা। চট্টগ্রামে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভোট প্রদান কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে র্যাবকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব। যদি কোনো ব্যক্তি বা কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, এসে আমাদেরকে জানাবেন। আপনি 5-7 মিনিট এলাকায় হাঁটাহাঁটি করলেই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে পেয়ে যাবেন। পাওয়া মাত্র তাকে জানাবেন এই ব্যক্তি আপনাকে বাধা দিয়েছে, বাকি ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। রাজশাহীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল বাহিনীর তৎপরতা দৃশ্যমান। হলুদ সাংবাদিকতা করে ভুল এবং মিথ্যা তথ্য ছড়াতে চায়, আপনারা তাদের দমনে এবং তাদের কাউন্টার হিসাবে আপনারা অনুগ্রহ করে কাজ করবেন। পঞ্চগড়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন রংপুর সেনাবাহিনীর জিওসি। দুপুরে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। অল দি বেস্ট সবার জন্য। আমরা কালকে অবশ্যই সেটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ। খুলনার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারে ও ভোটাধিকার প্রয়োগে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে যৌথ বাহিনী কাজ করছে। সমন্বিতভাবে এই নির্বাচনী এলাকায় আমাদের যৌথ বাহিনী টহল পরিচালনা করছি। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে খুলনা জেলার যে কোনো ভোট কেন্দ্রে খুব দ্রুত সময়ে রেসপন্স করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। যশোরে জনসাধারণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন র্যাব 6-এর অধিনায়ক। জানান, নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো প্রকার নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বিডিবির কর্মকর্তারা সারা দেশের বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, নির্বাচন নিয়ে ব্রিফিং করছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাদের বাংলা মোটর কার্যালয়ে আমরা সরাসরি যুক্ত হতে চাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্রিফিংয়ে। নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি এবং মিডিয়ার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একপাক্ষিক হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি। তো সার্বিক ইয়ের ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা, তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা, এ ধরনের কার্যক্রম হচ্ছে। আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বশীল আছেন সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন। এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন যারা নেতারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আর টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা
বহন করার কারণে জামাতের একজন নেতাকে। দর্শক আপনারা দেখছিলেন এনসিপির ব্রিফিং চলছিল, তাদের বাংলা মোটর কার্যালয়ে কথা বলছিলেন তাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুয়েল বা সাথে আপনারা জানেন বাংলাদেশের সব আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আছেন আমাদের সহকর্মী শুভ খান। আমরা সরাসরি শুভর সাথে যুক্ত হতে চাই। শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে কেমন পরিস্থিতি দেখছেন আপনি জানাবেন। জি তন্নি, আপনি যেমনটি বলছিলেন আসলে সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে তেমনই একটি এলাকা এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একদমই শুনশান নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15,000-এরও বেশি ভোটারের সংখ্যা রয়েছে এবং 5টি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাশে শিশু একাডেমি সহ 5টি কেন্দ্র রয়েছে এবং আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কার্জন হল এবং কার্জন হলের কেন্দ্রটিতে 2100+ ভোটার রয়েছে, এর মধ্যে নারী ভোটার রয়েছে 500। ভিতরে প্রিজাইডিং অফিসাররা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম করছে, এই জন্য আপনাদেরকে আমরা ভিতরের চিত্র দেখাতে পারছি না। তবে এই এলাকাতে একদমই শুনশান নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর একদম নিয়ন্ত্রণ রয়েছে এবং আনসার সদস্যরা রয়েছেন এবং কিছুক্ষণ আগেই এখানে রমনা জোনের যে ডিসি রয়েছেন, ডিসি মাসুদ, তিনি এসেছিলেন পরিদর্শন করতে। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কয়েকটি হল কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রগুলো একদমই শুনশান নিরাপত্তা এবং জানেন যে ভার্সিটি বন্ধ রয়েছে এবং ছাত্রদের উপস্থিতিও একদমই কম। শুধুমাত্র যারা ভোটার এই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত রয়েছেন তাদেরই এখানে ভোট এবং এই সেন্টারে সকাল 7:30 থেকে কিন্তু ভোট প্রদান শুরু হবেন এবং এই মুহূর্তে পরিবেশ একদমই সুষ্ঠু সুন্দর হচ্ছে। এটি কিন্তু ঢাকা 8 আসনের মধ্যে পড়েছে, এই এলাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা 8 আসনের মধ্যে রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হবে এমনটাই কিন্তু প্রিজাইডিং অফিসার বলেছেন এবং তাদের যে সরঞ্জাম এবং তাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং তারা আশা করছে এখানে ভিতরে 4টি বুথ রয়েছে। এই কার্জন হলের মধ্যে যে কেন্দ্র, ভোট কেন্দ্র, এর ভিতরে 4টি বুথ রয়েছে। একটি বুথ রয়েছে হচ্ছে নারীদের জন্য এবং 3টি বুথ হচ্ছে পুরুষদের জন্য। 2100+ ভোট রয়েছে এই কেন্দ্রতে। এখানে 3টি হলের মানুষ এখানে ভোট প্রদান করবেন। তন্নি, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। শুভ, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ যেটি আমরা শুনছিলাম যে 2100-রও বেশি ভোটার কিন্তু এবারে এই কেন্দ্রটিতে ভোট দিতে যাচ্ছেন এবং সেখানে নারী ভোটারের কথাও বলছিলেন শুভ। এবারে নারী ভোটাররা কিন্তু এবারে নির্বাচনে একটা বড় ভূমিকা রাখছেন, প্রায় অর্ধেক ভোটারের সংখ্যা নারী। শেষে যদি আমি যুক্ত করি, এবার নারী ভোটারের পাশাপাশি তারুণ্যের ভোটার যারা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেম চেঞ্জার। সংখ্যাটাও কম না কিন্তু 4 কোটির উপরে। 4 কোটির উপরে। আমরা মজুমদার জুয়েল, আজকে ঠিক ভোটের ঠিক একদিন আগে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামায়াত আমিরকে নিয়ে, যেটা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে জামায়াতের আমিরকে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেটা ইতিমধ্যে আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু এই জামায়াতকে কেন্দ্র করে একটি অভিযোগ চলে আসছিল যে তারা বিকাশ নাম্বার চাচ্ছে, বিভিন্ন বাসায় গিয়ে তারা জাতীয় ভোটার আইডি কার্ডের নাম্বার চাচ্ছে বিকাশ করার জন্য। জি, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবার জামাত বলছে এটিকে একটা সাজানো নাটক এবং বলছে যে পুলিশ অতি উৎসাহী হয়ে এবং সেখানকার যিনি এসপি, যে নীলফামারীর এসপি, তাকে আবার অভিযুক্ত করা হয়েছে যে তিনি ফ্যাসিস্টের সহযোগী ছিলেন। তিনি এই কাজটা নাটকীয়ভাবে সাজিয়েছেন জামাতকে বদনাম করার জন্য। আবার বিএনপি এটিও বলছে যারা আসলে ইনসাফ কায়েম করতে চায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে, ঠিক সেই ইনসাফের কথা বলে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আসলে কি তাই? আমরা এই প্রতিবেদনটি একটু দেখে আসি। বুধবার বেলা 11টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর যান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় নগদ ৭৪ লাখ টাকা সহ বেশ কিছু নথিপত্র। আটকের পর অসুস্থ হয়ে পড়েন বেলাল উদ্দিন। হাসপাতালে ভর্তির আগে তিনি দাবি করেন এই টাকা তার ব্যবসার। এখানে 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান,
অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। আভ্যন্তরীণ রুটের টাকা পয়সা ক্যারি করার ব্যাপারে কিন্তু কোনো বিধিনিষেধ নাই, যে সর্বোচ্চ সিলিং সেট করা নাই। তো সেক্ষেত্রে যে কোনো পরিমাণ অর্থই এখানে ক্যারি করতে পারে। বাধা দেওয়া ছিল না আগের থেকে, বা আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না যে তা এই অর্থ ক্যারি করা যাবে কি যাবে না। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি জামায়াতের। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে। 11 দলীয় যে নির্বাচনী ঐক্য আছেন, তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একটি দল এই কাজগুলো করছেন। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়, এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। নির্বাচনের সন্ধিক্ষণে চাঞ্চল্যকর এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন, দাবি উঠেছে নিরপেক্ষ তদন্তের। নির্বাচনের আগের দিন এই সমস্ত টাকা ভোট কিনবার জন্য ব্যবহার হবে। জামাত গত 1 মাস ধরে বিভিন্ন সময় গোটা বাংলাদেশে তারা জাল ব্যালট, জাল সিল, এইরকম অনেক কিছু তারা আমরা দেখেছি গণমাধ্যমে। এই টাকা কি কাজে ব্যবহার হবে, এবং তিনি ভোটের একদিন আগে যে এত বেশি টাকা নিয়ে ঠাকুরগাঁয়ে আসলেন, এটা মানুষের মনে সন্দেহেরই সৃষ্টি হবে। এটা সঠিক তদন্ত হওয়া দরকার। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে টাকা সহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। সহকারী রিটার্নিং কর্মকর্তা বলছেন, বিতরণের সময় নয়, টাকা উদ্ধার হয় জামায়াত নেতার গাড়ি থেকে। প্রশাসনের জন্য রেখে দেন। ভোট কিনবার আইছে, দেখেন হাতে টাকা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ময়নাকান্দিতে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় পালানোর অভিযোগ উঠেছে 3 নং ওয়ার্ড জামায়াত আমির মুশতাক আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে। ভোট কিনবার আইছে। শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে জামায়াতের 4 কর্মীকে আটক করা হয়। উদ্ধার হয় 7,20,000 টাকা, একটি ল্যাপটপ, খালিখাম ও টাকা বিতরণের কাগজ। পরে গোলাম মুস্তফা নামে এক কর্মীকে 2 বছরের কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রামের চন্দনাইশে 10,49,000 টাকা ও একটি মাইক্রোবাস সহ স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর 3 কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে চন্দনাইশে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক। এবারে নির্বাচনে 6,28,85,200 জন নারী ভোটার রয়েছেন। প্রায় ভোটারের অর্ধেক সংখ্যায় এবারে নারী। তার মানে তাদের ভোট এবারে পাল্টে দিতে পারে কারা হতে যাচ্ছেন আগামী সরকার। সেই জায়গাটিতে ইশতেহারে আছে নানান রকমের প্রতিশ্রুতি। জামায়াতের প্রতিশ্রুতি আছে নারীর কর্মঘণ্টা তারা 5 ঘন্টা করবেন, এটি যথেষ্ট আলোচিত হয়েছে। এবং বিএনপিও নানানভাবে তাদের ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে। নিরাপত্তার বিষয়গুলো উঠে এসছে, সামাজিকভাবে আসলে নারীরা এগিয়ে যাবেন কিনা সেই জায়গাগুলো উঠে এসেছে। দুটি বিএনপি বলি এবং জামায়াত বলি, যা তাদের ইশতেহারে নারীর কথা উঠে আসে, নতুন কিছু কিন্তু আমরা ইশতেহার পাইনি। বরঞ্চ আমরা জামায়াতের ক্ষেত্রে দেখেছি তারা নারীর অধিকারের বদলে সুরক্ষার জায়গাটি নিয়ে তারা বেশি কাজ করতে আগ্রহী, যার কারণে তারা কর্মঘণ্টাও 5 ঘন্টায় নামিয়ে এনেছে। তো দর্শক, আমরা এই বিএনপি এবং জামায়াতের ইশতেহারে নারীর গুরুত্ব এবং নারীর যে গুরুত্বের বিষয়গুলো রাখা হচ্ছে সেই বিষয়টি প্রতিবেদন দেখে আসি। ছক কষেই যেন এবার কথার লড়াই আর ভোটের মাঠে ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হলো নারীকে। জামায়াত ইসলামী বলল নারীর কর্মঘণ্টা 5 করার কথা, জানিয়ে সমালোচনা হলো খুব। আর বিএনপি বলছে সমান অংশীদারিত্বের কথা। প্রশ্ন হলো, এই সব প্রতিশ্রুতি কি কেবলই প্রতিশ্রুতি, কথার ফুলঝুরি, সবই শুভঙ্করের ফাঁকি? ভোট দিতে যাওয়ার আগে নারীরা শেষ মুহূর্তে কি ভাবছেন? সবাই বলে ভোটের লড়াই, সেই যুদ্ধের ইশতেহারে নারীকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে বর্তমানে দেশের বড় দুটি দল। আলোচনায় ঝড় ওঠে নারীদের জন্য কর্মঘণ্টা কমানোর বিষয়টিও, যদিও ইশতেহারে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে অন্যভাবে। দাবি দলটির, নারী শ্রমিক তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। এদিকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীর নেতৃত্ব বিকাশের প্রতিশ্রুতি আছে বিএনপির ইশতেহারে। দেশটা শান্তি থাকবো, সুষ্ঠুটা না থাকবো, তারপরে তোমার কই থাকবো, গরিব বাচ্চা মানুষ খায় বাঁচবো, সেই চেষ্টা করবো। পুরুষের পাশাপাশি নারীদের জানো আমরা সমান একটা অধিকার পাই, এটাই আমাদের চাওয়া। নারীর কর্মঘণ্টা কমানোর বিষয়টিকে রীতিমতো অবাস্তব বলছেন নারী অধিকার কর্মী এবং বিশ্লেষকরা। ওরা যেটা বলছে যে 5 ঘন্টা নারীকে কাজ করে, এটা অবাস্তব, একটা খুবই অবাস্তব একটা বক্তব্য, যেটার মূলত কোনো মনে হয় এটাকে নারীদেরকে হেয় করার ছাড়া আর কিছু না। নারীকে যেহেতু তারা মা হিসেবে দেখতে চান,
তারা মনে করছেন যে ঘরই নারীর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। অন্যান্য ধর্মীয় রাষ্ট্রগুলোও কিন্তু এই ভাবনা থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তারা বেরিয়ে আসেন নাই, বরং তারা খুবই ট্র্যাডিশনাল। আর বিএনপির ইশতেহারে নারী প্রসঙ্গ অনেক বেশি সার্ভিসমুখী বলে মনে করেন তারা। বিএনপি তারা যে ইশতেহারে দিচ্ছে, অদ্ভুতভাবে তারাও কিন্তু এটাকে আমরা যেটাকে বলি এক ধরনের সার্ভিস ওরিয়েন্টেড। হ্যাঁ, আপনাকে আমি এই সার্ভিস দিব, আমি আপনার নারী অসুস্থ হলে এই সেবা দিব, কিন্তু নারীর অধিকার নিয়ে যে বিষয়টা, নারী আপনি যদি দেখেন আমরা কোন জায়গায় গিয়ে মার খাচ্ছি, টিল নাও আমরা সম্পত্তিতে সমান অধিকার পাইনি। বিএনপি যেটা হচ্ছে যে আমি খুব বেশি নতুনত্ব পাচ্ছি না, ওনারা নিয়ে আসছে নারীর বিষয়টা সামনে, এটা ভালো কথা। যেটা আগেও ছিল না বা আমরা বলিনি, হয়তো নতুন নাম দিচ্ছে বা দিচ্ছে না, সেটার ব্যাপারে আমার কোনোই নাই। সম্পত্তিতে নারীর উত্তরাধিকারের মতো বিষয়গুলো এবারও দলগুলো চতুরতার সাথে এড়িয়ে গেছে বলে মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের বাংলাদেশ, কিন্তু ওই ভোটের সময় এসে এই ভোটগুলো যেন এটা আমার, ওটা তাদের, এটা ওদের, এই ভাগাভাগিতে চলে যায়। এই ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু পাল্টে দিতে পারে অনেক সময় নির্বাচনী সমীকরণ, কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই সবাই আসলে সবার ভোটাধিকার প্রয়োগ করুক। আমাদের সবার প্রত্যাশা থাকবে একটি, যারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে তারা সবাই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অসংখ্য জাতিগোষ্ঠীর সম্মিলন বাংলাদেশ। ভোরের আলো ফোটার সাথে সাথেই এভাবেই প্রার্থনায় মাতেন বৌদ্ধ ভিক্ষুরা, যেখানে থাকে সব জীবের জন্য শুভকামনা। ভোট নিয়েও প্রত্যাশার কথা জানান তারা। যারা বিজয়ী হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে ধর্ম পালন করুক না কেন, তাদেরকে যেন সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। দৃশ্যটি রাজধানীর রমনা আর্চ বিশপ হাউসের প্রার্থনা কক্ষের। সুবিশাল হলরুমের শূন্যতার মাঝে যিশুর প্রতীকী উপস্থিতি জানান দেয় না থাকার মাঝেও টিকে থাকে বেঁচে থাকার প্রেরণা। কেমন ভোট চান সেই প্রশ্নেরও জবাব দেন ধর্মগুরু। জুলাই মাসে এতগুলো রক্ত দেওয়া হলো, সেটার মূল্য যেন তারা দিতে পারে, তারা যেন সুন্দর একটা ক্ষমার কৃষ্টি, ভালোবাসার কৃষ্টি, সবাই একসাথে পথ চলা মিলে এই বাংলাদেশটাকে যে আমরা করতে পারি। যারা নির্বাচিত হবেন তাদের প্রতি সেই প্রত্যাশা। ঘড়ির কাঁটায় বেলা 11টা। ঢাকেশ্বরী মন্দিরে পূজায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। নিমগ্ন প্রার্থনায় দেবীর আনুকূল্যের আশা। ভোট নিয়েও কথা বলেন তারা। যারা রাজনীতি করেন তাদের কাছে প্রত্যাশা তারা যেন ইনক্লুসিভ হন। একটি রাষ্ট্র তখনই আধুনিক রাষ্ট্র বলা হয় যখন সেখানকার ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু তারা কেমন আছে। অ্যাসিড টেস্ট কিন্তু ওটা। শান্তি ও সাম্যের ধর্ম ইসলাম। নামাজের নিমগ্ন প্রার্থনায় থাকে মহান আল্লাহর রহমত ও বরকতের আকুতি। আমরা ইনশাল্লাহ চাই সুন্দর নির্বাচন, সংঘাতমুক্ত। যারা জিতবে তারা, যারা হেরে যাবে তাদেরকেও ভালোবাসবে। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দলের 2000-এর বেশি প্রার্থী রয়েছেন ভোটের মাঠে, যাদের মাঝে নির্বাচিতরাই গড়বেন আগামীর সংসদ। রাত ফুরলেই ভোট, আর সেই ভোটে যারা বিজয়ী হয়ে এই সংসদে আসবেন, সরকার গঠন করবেন, তাদের সবার কাছেই দেশবাসীর প্রত্যাশা একটাই, তারা সব মত, সব পথের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে জাতীয় নির্বাচনের হিসেব নিকেশ পাল্টে দিতে পারে আওয়ামী লীগের ভোটাররা। সেই ভোটাররা আসলে কাকে ভোট দিতে যাচ্ছেন সেটি একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সব রাজনৈতিক দলে। এবং বিশ্লেষকরা বলছেন দলটির ভোট নির্ধারণ করে দিতে পারে এবার কারা সরকার গঠন করবে, এবং সেই জন্য এই দিকে নজর বিএনপি এবং জামায়াত দু দলেরই। তবে সবশেষে বড় কথা হচ্ছে যে তারা যদি ভোট দিতে যান, তারা ভোট দিতে, আমার ধারণা তারা ভোট দিতে যাবেন, বিশেষ করে গ্রামের ভোটার যারা, তারা সবাইকে চেনেন, তো তারা ভোট দিতে যাবেন। এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষ কি বলছেন, বিশ্লেষকরা কি বলছেন, একটু দেখার চেষ্টা করি। কার্যক্রম নিষিদ্ধ হয় এবার ভোটে নেই গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলের সভাপতি সহ অধিকাংশ নেতাই পালিয়ে আছেন বিদেশে। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে অনুসারীদের আহ্বান জানিয়েছেন ভোট না দেয়ার। তবে মাঠের পরিস্থিতি ভিন্ন। নেতারা পালিয়ে থাকায় এবার আওয়ামী লীগের কর্মীরা ভোট প্রদানকে বেছে নিচ্ছেন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে। সাম্প্রতিক সময় কয়েকটি জরিপেও উঠে এসেছে এমন তথ্য। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলা গোপালগঞ্জে দলীয় অনুসারীদের বড় অংশই যাবে না ভোটে।
তবে যারা ভোটমুখী হবেন তাদের 60% ঝুঁকবে বিএনপির দিকে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলে মিলেছে এমন আভাস। কিছু ভোট লাঙল স্বতন্ত্র আর ইসলামী দলগুলোর দিকেও ঝুঁকবে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে খ্যাত দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর, 3 জেলাতে বিএনপির দিকে ঝুঁকছেন আওয়ামী লীগ অনুসারীদের বড় অংশ। অনেককে দেখা গেছে বিএনপির হয়ে প্রচারণায় অংশ নিতেও। তবে ধর্মবিরোধীদের ভোট ভাগ হয়ে পড়বে ইসলামী আন্দোলন ও জামায়াতের ঝুলিতে। বিচার বিশ্লেষণ করে কিন্তু যদি আমরা ভোটটা দেই তাহলে কিন্তু মির্জা নুরুদ্দিন অপু আমাদের কাছে ভোটটা পায়। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি বলে আমি ওই অতীতের ওই দল থেকে আমি বিএনপিতে আমার সদিচ্ছায় আমি তাদের নীতিকে ভালোবেসে। নারায়ণগঞ্জ 4 আসনে দীর্ঘদিন এমপি ছিলেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। আসনটিতে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমির হয়ে ভোটের প্রচারে দেখা গেছে আওয়ামী লীগের অনেককে। আবার বিএনপির বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় নেমেছে একটি অংশ। নিজেদের পিঠ বাঁচানোর জন্য হইলো আসলে এই দুইটা প্রার্থীর ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হবে। আওয়ামী লীগের ভোটটা মূলত 2টা ভাগে ভাগ হবে। একটা ভাগ যাবে হচ্ছে মনির হোসেন কাশেমির পক্ষে। মোহাম্মদ আলী আওয়ামী লীগের একদম ঘনিষ্ঠ লোক ছিল, ওসমান পরিবারের, বিশেষ করে ওসমান পরিবারের একদম পারিবারিক বন্ধুর মতো ছিল, তো ওনার কাছে একটা ভোট যাবে। রংপুরে আওয়ামী লীগ সমর্থকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। অন্যায়ের সাথে জড়িত নয় এমন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সব ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতিও আসছে। তবে জেলা আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি বিএনপি ও জামায়াতের মাঝে ভাগ হওয়ার কথা বলছেন স্থানীয়রা। আশা রাখি এই যারা বাধ্য হয়ে যাবে তারা কখনো স্বাধীনতার বিপক্ষের শক্তিকে তারা মেনে নেবে না। জামাত এবং বিএনপির প্রার্থীরা আমাদের মরহুম নেতাদের কবর জিয়ারত করতেছে, হিন্দু পল্লীতে যাচ্ছে, বিভিন্ন আশ্বাস দিচ্ছে। সিলেটে এবার আওয়ামী লীগ সমর্থকদের কাছে দলের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যক্তি। স্থানীয়ভাবে গ্রহণযোগ্যদের পক্ষে ভোট দেওয়ার কথা জানান তারা। তবে আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশ এবার ভোটমুখী হবেন না বলে আশঙ্কা বিশ্লেষকদের। আর তাহলে ভোটের গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে বলছেন তারা। তারা অংশগ্রহণ করলে একদিকে যেমন ভোটের পার্সেন্টেজ বাড়বে, আর যদি তারা কোনো কারণে অংশগ্রহণ না করেন তাহলে হয়তো ভোটের পার্সেন্টেজটা কমে আসবে। 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় যেহেতু তারা বিশ্বাস করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের ভোটাধিকার প্রয়োগ করাটাও একটি নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের ভোটাররা কোনোভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী কোনো পক্ষকে ভোট দেবেন এমন আমি প্রত্যাশা করি না, এমন আমার ধারণাতে যে এরকম হবে না। তবে এই ক্ষেত্রে যা হবে যে আরও বিভিন্ন দল রয়েছে, সেই ক্ষেত্রে হয়তো বা স্বতন্ত্র প্রার্থীদের দিকেও আওয়ামী লীগের ভোট যেতে পারে। আওয়ামী লীগ সমর্থকদের ভোটে এবার ফলাফল নির্ধারণ করে দিতে পারে বলছেন বিশ্লেষকরা। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক। আগামীকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জয় পরাজয়ের যে জটিল সমীকরণ আছে, সেই সমীকরণে ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার ঘোষণা ছিল সবচেয়ে আলোচিত বিষয়, এবং দলগুলো সবকিছু ছাপিয়ে সবকিছু যার যার ইশতেহারগুলো প্রকাশ করেছে জনগণের সামনে। তারা জিতলে কি করবে, দেশের জন্য কি করবেন সেই বিষয়গুলো নিয়ে। এবং সেখানে কিন্তু পররাষ্ট্রনীতি থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি সহ সবকিছু আছে। এবং ইশতেহার মানেই আসলে জনগণের কাছে দেওয়া ওয়াদা, সেই ওয়াদা আসলে এই রাজনৈতিক দলগুলো কতখানি রাখবে, কি কি আছে সেই ইশতেহারে, সবকিছু নিয়ে একটি প্রতিবেদন দেখে আসতে চাই। রাজধানীর একটি হোটেলে গত 6 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 44 পৃষ্ঠার এই ইশতেহারে মানবিক, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে ফ্যামিলি কার্ড, বেকার ভাতা এবং বিভিন্ন সেক্টরে কয়েক লাখ কর্মসংস্থানের পরিকল্পনার কথা জানিয়ে 51টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপি। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। ইশতেহারে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিতের ওপর, যা ইশতেহার ঘোষণাতেই গুরুত্ব সহকারে তুলে ধরেন দলটির চেয়ারম্যান নিজেই। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। গত 4 ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জামায়াত, যেখানে রাষ্ট্র পরিচালনা, পররাষ্ট্র নীতি সহ 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 41 দফা প্রতিশ্রুতি তুলে ধরে দলটি। পর্যায়ক্রমে সেটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। বিএনপি তাদের ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন, উচ্চ কক্ষে 10 ভাগ নারী, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, জুলাই হত্যার বিচার সহ নানা বিষয় তুলে ধরে।
জামায়াত কার্যকরী জাতীয় সংসদ গড়ে তোলা, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, নির্বাচনে পিআর পদ্ধতি, নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। একটা বড় জিনিস হলো সেটা হলো কতগুলো ভালো জিনিস যেটা আছে, যারা ক্ষমতায় যাবেন, এটা বিএনপিও বলেছে, জামাতও বলেছে, যেই যাক সেখানে তারা বলেছে যে আর্টিকেল 70-কে তারা পরিবর্তন করবেন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের বেশি একজন ব্যক্তি থাকতে পারবেন না। ডেপুটি স্পিকার হবেন আপনার বিরোধী দল থেকে। এই দিকগুলো তো অবশ্য বিএনপির 31 দফার মধ্যে অনেকগুলো ছিল, কিছু পরিবর্তন হয়েছে আলোচনায় 10 মাসের, কিন্তু 31 দফায় কিছু কিছু ছিল। অর্থাৎ যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে তারা যেহেতু আগেই বলে দিয়েছে সেইগুলো তারা করবে, ওইগুলো করলে আমাদের দেশের জন্য সেগুলো ভালো হবে। ইশতেহারে দেশের সার্বভৌমত্ব ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্কের উপর জোর দিয়েছে বিএনপি, যা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কথাও বলছে দলটি। আর ভারত সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপনের কথা তুলে ধরেছে জামায়াত। দর্শক, বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে এই মুহূর্তে এই ছিল এখনকার আয়োজন। উৎসবের ভোটে ডিবিসির সঙ্গেই থাকুন।